কাটিয়ে উঠতে পারবো কিনা, যে না, সম্পূর্ণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? এটা 600, 600, 1200, 1300 আলটিমেটলি আর কি, দুইটা যখন চালু হবে 1300 মেগাওয়াটের মতো। না, দুইটা চালু হলে কি আরো বেশি, মানে হ্যাঁ, বেশি বিদ্যুৎ হবে না? 1200 করে 25। 1250 করে 2500। হ্যাঁ, 2500 2500 প্রায়। তাহলে এটা যেহেতু অনেক টাকা তো দেয়া হয়ে গেছে, তো এটা তো হবেই। বেসিক্যালি তো ক্রেডিটে ক্রেডিট বলেন, যেটাই বলেন, এখন আমাদের তো এই প্রশ্ন হচ্ছে যে টেকনিক্যালি কিন্তু আমাদের মানে আমরা একটা বিরাট গোষ্ঠী, কিন্তু আমরা নিউক্লিয়ারকে অপোজ করছিলাম, কয়লাকে অপোজ করছিলাম, কোনোটাই আমাদের টিকে নাই হাসিনার কাছে। নিউক্লিয়ারও করা হয়েছে, কিন্তু আমাদের যেগুলো প্রোগ্রাম ছিল, যেটা বাংলাদেশে সম্ভব, এই দেশে নেপাল আর ভুটান ছাড়া, আজকে পেপারে তো বলছি এটা, যে সারা বিশ্বে কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি ধাই করে এগিয়ে যাচ্ছে, কয়লাকে পিছনে ফেলাই দিয়েছে। কিন্তু এখানে কয়লার একটা বিরাট সিন্ডিকেট, ইনক্লুডিং জার্নালিস্ট, ইনক্লুডিং ইঞ্জিনিয়ার্স, ইনক্লুডিং আমলা টামলা, সব সমলেই আগাগোড়াই আমাদের বিরোধিতা করছে, রামপাল থেকে শুরু করে নিউক্লিয়ার থেকে সর্বত্রই। তো কাজেই আপনি আমি বাংলাদেশ সম্পর্কে এখন পর্যন্ত সরকারের যে সহসা কোনো রিলিফ দিবে আমাদের, এটা আমি চিন্তা করতে পারতেছি না। আমরা 1 লাখ কোটি টাকার প্রকল্প শেষ পর্যন্ত যদি কোনো রিলিফই না দেয়, রিলিফ দিবে কেমন? আপনি 1200 মেগাওয়াট, আপনার তো ডিমান্ড, আপনি তো বলতেছেন ইনস্টল ক্যাপাসিটি, ডিমান্ড কিন্তু এখন মানুষ বিদ্যুৎ পাচ্ছে না বলে বিদ্যুৎ নিচ্ছে না, ইন্ডাস্ট্রি বসাচ্ছে না কেন, বিদ্যুৎ রিলায়েবল না। তাহলে এই যে ডিমান্ডগুলো তো সাপ্রেস ডিমান্ড, এটাকে বলা হয়, একটা ডিমান্ড হচ্ছে এমনি যা আসতেছে এক্সিস্টিং ডিমান্ড, আর একটা হচ্ছে সাপ্রেস ডিমান্ড। সাপ্রেস ডিমান্ড তো এখানে 5 থেকে 6000 মেগাওয়াট, যেটা তারা সিস্টেমে আসতে চাচ্ছে না বা আসতে রিলায়েবল মনে করছে না, কেউ ক্যাপাসিটি ক্যাপটিভ দিয়ে চালাচ্ছে আর কি। তো প্রশ্ন হচ্ছে এইগুলো আসলেও তো এখানে 2500 মেগাওয়াটে কিছু হবে না। এর ভিতর আপনি এখানে অনেক ডিরেটেড হয়ে যাবে, এই যে এক্সিস্টিং পাওয়ার স্টেশন অনেক ডিরেটেড হয়ে যাবে, অনেক কয়লা চালানো যাবে না। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই ডেভেলপমেন্ট এবং স্পিনিং রিজার্ভ। সারা বিশ্বে হচ্ছে স্পিনিং রিজার্ভ মিনিমাম রিলায়েবল থাকতে হবে 20%, আমাদের তো 20% তো আরও মাইনাস। তো কাজেই আপনি সিঙ্গেল ইউনিট মানে বা সিঙ্গেল ইয়েতে হবে না, আরো যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার দিকে যাই, তাহলে হয়তো কিছুটা। আপনারা পারমাণবিক যাচ্ছেন কেন? হোয়াই নট রিনিউয়েবল? হ্যাঁ, সেটাও হতে পারে, কারণ এটা তো সস্তা, অনেক সস্তা। আপনি ইন্ডিয়াতে সোলারে বিদ্যুৎ বিক্রি করতেছে 1.5 টাকার থেকে 2.5 টাকা। আমরা যদি গ্যাসে করতে পারতাম, এটা আমার হিসাবে 3-4 বছর আগে অবশ্য আমার হিসাবে ছিল 2 টাকা 5 পয়সা, 1 টাকা 90 থেকে 2 টাকা 5 পয়সা। গ্যাস তো আমরা তুলতেছি না। এই টাস্কো দিয়ে কতক্ষণ অভিনয় করে হাসিনা এটা বন্ধই করে রাখলো। তারপরে আপনি ধরুন রিনিউয়েবলসের নামে বলে না, এই গভর্নমেন্ট আসার পর রিনিউয়েবলসের কোনো, কয়লার যেমন সিন্ডিকেট হয়, রিনিউয়েবলের এরকম কোনো সিন্ডিকেট হয় না। না, কারণ রিনিউয়েবলের পয়সা নাই। দ্যাট ইজ দ্য অনলি সেক্টর যেখানে পয়সা নাই, কারণ আপনি তো ফিক্স জাস্ট নাট বল্টু লাগাবেন, ওখানে কোনো বিরাট ডিচ নাই, বিরাট কিচ্ছু নাই। হয় ছাদে লাগাবেন, না হয় যে টাওয়ার দিয়ে লাগাইবেন। মানে এটা জনগণ যদি তাদের ছাদে লাগায় তখন পয়সা নেই, বাট যখন আপনি 100 মেগাওয়াট কেন্দ্র করবেন, তখন 150 মেগাওয়াট কেন্দ্র করবেন, তখন তো আমি একটা ডিজাইন করছিলাম, হয় নাই যদিও, এখানে ব্যবসায়ীরা এইসব চায় না। ওইখানে 1300-1400 এখানে চাইনিজ ছিল আমার সঙ্গে, মৌলভীবাজারে। ওখানে কত কে চুরি করবে বলেন? কিন্তু যে চরাঞ্চলে যে 50 মেগাওয়াট বা 100 মেগাওয়াট করে কয়েকটা ইউনিট হয়েছে, ওখানে কোনো চুরি নাই, কোনো রিনিউয়েবলসে চুরি নাই, না উইন্ডে না আছে সোলারে। আচ্ছা, হ্যাঁ, এখানে কন্ট্রাক্টরের যে মিষ্টি খাওয়ার যে টাকা টোকা, সেটা আমি ধরতেছি না। বাংলাদেশে তো সবাই চুরি করে, কিন্তু এইখানে কোনো চুরি নেই, সোজা কথা। এই কারণে রিনিউয়েবল যে এগোচ্ছে না বাংলাদেশে। হ্যাঁ, এগোচ্ছে না। আমার আলোচনা প্রায় শেষ। শুধু আমি অল্প একটু সময় আমি আবু আলম সদকার আপনার কাছে জানতে চাই, আজকে জাতীয় সংসদে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি কেনার বিলটি পাস হয়েছে, যাতে এই সুবিধাটাও রহিত করা হয়েছে। এর মধ্য দিয়ে মানে আপনার কি মনে হয় যে প্রাডো কালচার বাংলাদেশে তৈরি হয়েছিল, সেটাই কেটে গিয়ে মানে এই যে জনগণ এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যে ব্যবধান ছিল, আমরা দেখতাম যে প্রাডোতে করে জনপ্রতিনিধিরা ঘোরাফেরা করেন, এই সুবিধা রহিত হওয়ার ফলে সুশাসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কিনা, খুব ছোট করে যদি বলেন আমাদের হাতে। প্রথমত প্রাডো কালচার কেন চেঞ্জ হবে? প্রাডো গাড়ি আছে, মানুষ কিনবে, যার টাকা আছে সে কিনবে, সুতরাং প্রাডো থাকবে। আমরা তো ওই কালচারে অভ্যস্ত, তো ওই কালচারটা থাকবে। আর আপনি 300 মানুষ যদি প্রাডো না কিনে, তাহলে কি আমাদের প্রাডো সব কমে যাবে? কমে যাবে না। এই যে সুবিধাটা দেওয়া হয়েছিল, এটা খুব সংবিধান বিরোধী, বেআইনি এবং জনগণের সাথে একটা প্রতারণা করার মতো। কারণ আপনি ট্যাক্স দিবেন এবং আমার সংসদ সদস্য ট্যাক্স দিবে না, তিনি বিনা ট্যাক্সে একটা গাড়ি আনবেন, তারপরে 3 বছর 5 বছর পরে সেটাকে বিক্রি করবেন, ওখান থেকে 3-4 কোটি, সেই পাপ মোচন হলো। হ্যাঁ, তাই 3-4 কোটি টাকার একটা লাভ
খুঁজে নেবেন। এটা যে বন্ধ হয়েছে এই জন্য তাদেরকে ধন্যবাদ, এবং যে তারা সবাই মিলে রাজি হয়েছেন এটা করতে। তো এইটা দিয়ে হ্যাঁ একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে। একটা সংস্কৃতিতে পরিবর্তন, এটা অবশ্যই এটাকে আগে আমরা সমর্থন করি, ধন্যবাদ জানাই। তারপরে সংস্কৃতির পরিবর্তন আসবে কিনা, যদি এখন আরেকটা শুরু হয়, যেমন যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে যে ওনাদের তো গাড়ি ছাড়া ওনারা চলতে পারবেন না, তখন যদি সরকারি গাড়ি তাদেরকে দিতে হয় তাহলে তো আমও গেল সালাও গেল। এখন তো আপনাকে বিনা শুল্কে গাড়ি দেওয়া হচ্ছিল, আপনার নিজের গাড়ি আপনি আনতেছেন, আপনি তেল পুরাবেন। আর যদি সরকারি গাড়ি দিতে হয় তাহলে তো 5 বছরের সরকারি গাড়ি একটা দিলে সেটা হিসাব করেন এখন, তাতে কি মানে ওই শুল্কমুক্ত গাড়ির চেক লাভ কি হবে? লস হবে, অনেক লস। সেটা সময় বলবে। সেটা দাবি উঠবে, তো আসলে উঠবে। এখন তখন আপনি কি করবেন?